দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন। তো হিমাঙ্কের অবনমন যে আমাদের পয়েন্টটা আছে, এটা আমাদের যে সলিউশন আমরা শুরু করেছিলাম তার দেখো যে কলিগেটিভ প্রপার্টি, তা সেই কলিগেটিভ প্রপার্টির আমাদের চারটে পার্ট ছিল, চার প্রকার কলিগেটিভ প্রপার্টি। একটা হচ্ছে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে 3 নম্বর কলিগেটিভ প্রপার্টি কি না, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো দেখো আগে বলি, ফ্রিজিং পয়েন্ট অর্থ হচ্ছে হিমাঙ্ক, আর হিমাঙ্কের ডিপ্রেশন মানে অবনমন। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে আগে প্রথমে বলি হিমাঙ্ক কাকে বলে। দেখো প্রথমে আসি হিমাঙ্ক। হিমাঙ্ক কাকে বলবো না, যে নির্দিষ্ট উষ্ণতাতে কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয় তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বলে। যেমন ধরো জলের আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি পাত্র নিই তাহলে আমি কী পাবো, এই পাত্রের মধ্যে আমি যেমন জলও পাবো সেরকম আমি কী পাবো, আবার বরফও পাবো। এই জলও পাবো এবং বরফও পাবো। যে বরফের টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার যে তরলটা থাকবে তারও টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো একে বলবো আমাদের হিমাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় যে পার্টিকুলার একটা টেম্পারেচারে আমাদের কোনো তরল পদার্থের কী হবে না, তার কঠিন অবস্থা এবং তরল অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয় তাকে কি বলবো না, তার হিমাঙ্ক। তাহলে তাকে এই হিমাঙ্ক নির্দিষ্ট একটা প্রেশার থাকবে নিশ্চয়ই, সেই প্রেশারে এদের সাম্যাবস্থাটা রচিত হবে। এখন দেখো হিমাঙ্কের অবনমন তাহলে কী জিনিস। তাহলে ধরো এটা কিন্তু আমাদের একটা পিওর সলভেন্ট নিয়েছি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক জল নিয়েছি, তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে জল তাদের নিজেদের মধ্যে সাম্যাবস্থা রচিত আছে। তাহলে হিমাঙ্কের অবনমন কী। তাহলে ধরো এখন আমি একটা পাত্রে এই জলের সাথে কি করলাম, একটু কোনো একটা নন ভলাটাইল ইলেকট্রোলাইট আমি একটা দ্রাবক মিশিয়ে দিলাম। ধরো এক কথা আমি সাধারণভাবে যদি বুঝতে চাই, আমি নন ভলাটাইল নন ইলেকট্রোলাইট না নিয়ে তুমি ধরো আমি নিয়ে নিলাম কি, নুন নিয়ে নিলাম। এর মধ্যে জল আছে, H2 আছে, জল, আর তার মধ্যে একটু নুন নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের দেখো বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপের মানটা কি বেশি কার থেকে না, দ্রবণের থেকে। তাহলে যেই আমি একে দিয়ে দিলাম তাহলে এর কিন্তু বাষ্পচাপের মানটা দেখো কমে গেল। ধর আমি 0 ডিগ্রি উষ্ণতায় ধরলাম যে এর বাষ্পচাপের মান ছিল 1 atm। তাহলে যে এর মধ্যে আমি এটিকে নুনটাকে দিয়ে দিলাম, আমাদের কী হবে, বাষ্পচাপের যে আমাদের মানটা কমে যাবে। ধরো আমাদের হয়ে গেল 0.8 atm। তাহলে এই 0.8 atm যেটা আমি নিলাম সেটাতে তখন তার একটা বরফটা থাকবে, কঠিন বরফ থাকবে না, সে তো গলে যাবে। তাহলে আমাদের টেম্পারেচারটাকে কমিয়ে কোথায় আনতে হবে, টেম্পারেচারটাকে এমনভাবে কমাতে হবে যাতে ওর প্রেশারের মানটা কোথায় গিয়ে আসে আমাদের 0.8-এ। তাহলে 0.8 এলে তখন কিন্তু ওই তরলটা কিন্তু আবার কঠিনীভবন হবে। অর্থাৎ আমার কী করতে হবে, তখন টেম্পারেচারের মানটাকে কমাতে হবে। ধরো 0 ডিগ্রি উষ্ণতায় আমাদের বরফ আর জল ছিল, এখন আমাদের যে নুন মিশিয়ে দিচ্ছি এর টেম্পারেচার কাছে 0.8। তাহলে ধরো আমি টেম্পারেচার কমাতে শুরু করলাম, 0 থেকে -1 ডিগ্রি সেন্টিগ্রেড এলাম, তখনও হয়নি। -2 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনও হয়নি। ধরো -3 ডিগ্রি সেন্টিগ্রেড আবার কি দেখা গেল না, এই বরফ আমাদের যে এর মধ্যে কঠিন এবং তরল দু প্রকার অবস্থায় আমি পাচ্ছি এবং তারা কী আছে, সাম্যাবস্থায় থাকছে। ফলে এখন আমাদের হিমাঙ্ক কত হবে, -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 0 থেকে যে -3-এ নেমে আসছে এটা কি বলবো, হিমাঙ্কের অবনমন। এই কারণেই দেখো আমাদের কিন্তু হিমাঙ্কের অবনমন হয়। তো দেখো আমি যদি একটা গ্রাফিক্যালি জিনিসটাকে বোঝাতে চাই, গ্রাফিক্যালি, তাহলে জিনিসটা দেখো কেমন। ধরো আমি বাষ্পচাপ বনাম ধরো উষ্ণতা আমি লেখচিত্র অঙ্কন করছি। এই গ্রাফটা কিন্তু আমাদের কিনা পিওর আমাদের যে সলভেন্ট অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। দেখো আমাদের ধরো এটা আমাদের বরফ আছে, এটা কঠিন বরফটা আছে। তাহলে এই বরফ গলতে গলতে আমাদের কোথায় এলো, ধরো এই পয়েন্টে এলো। তাহলে এই পয়েন্টে এসে কিন্তু বরফ জল দুটোই আছে। এইখানটায় শুধু কঠিন বরফ, এখানটায় বরফ জল দুটোই আছে, আর এখানে হচ্ছে শুধু জলটা আছে। তাহলে এই টেম্পারেচারটাকে আমি কী বলবো, এই টেম্পারেচারটাকে বলবো তার হিমাঙ্ক, অর্থাৎ ধরো TF। এবার দেখো আমি যে দ্রবণের ক্ষেত্রে ভাবি, তাহলে এর দ্বারা একটা নির্দিষ্ট দেখো বাষ্পচাপ আছে, কত বাষ্পচাপের মানটা না, এইটা ধরো।
কিন্তু যেই আমি দ্রবণ নিয়েছি তখন কিন্তু তার বাষ্পচাপের মানটা কিন্তু আর এইটা থাকছে না, বাষ্পচাপের মানটা কী হয়ে গেছে, কমে গেছে। তখন দেখা যাচ্ছে যে উষ্ণতাটাকে আমি কমাতে শুরু করলাম এবং এইটাকে ঠান্ডা করতে শুরু করছি, করতে 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 যখন এই পয়েন্টে আসছে, যেমন এইটার ক্ষেত্রে আমরা কী ধরেছিলাম 0.8, ধরো এর মানটা আমার এখন কত 0.8, এটা ছিল আমাদের 1, এইটা ধরো আমাদের আছে 1, এইটা আমাদের কত আছে 0.8, তাহলে 0.8-এর মানে তখন কিন্তু টেম্পারেচার আমাদের ফল করেছে, তখন টেম্পারেচার ধরো কত এসছে আমাদের TF ড্যাশ ধরো, তাহলে এই যে TF ড্যাশ যে আমি নিলাম, তাহলে TF ড্যাশের এই তো আমাদের 0, তাহলে এই দিক থেকে যত আমাদের টেম্পারেচার আসছে এদিক তো কম, তো তাহলে এই দিকে আমি যদি ভাবি তাহলে এই টেম্পারেচার মানটা কম হয়েছে কার থেকে, না বিশুদ্ধ দ্রাবকের থেকে। তাহলে এই যে দেখো আমাদের TF মাইনাস TF ড্যাশ, এইটাকে কি বলবো ডেল্টা TF, এটা কি বলবো হিমাঙ্কের অবনমন হয়েছে, অর্থাৎ এই পরিমাণে দেখো আমাদের হিমাঙ্কের কিন্তু অবনমন হচ্ছে, এটা আমাদের গ্রাফিক্যালি। তো জিনিসটি তো আরেকবার বলতে হয় বলছি, দেখো আমি যদি বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে নিই তাহলে দেখো এইটা তো আমার দ্রাবকের কী হয়েছে না, আমার ধরো বরফই ধরো বরফটা হচ্ছে শুধু বরফ আছে, এখানে কিন্তু কোনো জল নেই, তাহলে এর টেম্পারেচারটা দেখো আমি বাড়াতে শুরু করেছি, টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়তে বাড়তে এই পয়েন্টে ধরো এলো, এই পয়েন্টে এসে আমি কি দেখছি, এই পয়েন্টে কিন্তু আমি দেখছি যে কঠিন বরফ এবং জল দুই আছে, এর পরের টেম্পারেচার আমি কী পাবো শুধু জল, অর্থাৎ তরল জল, সেক্ষেত্রে কিন্তু কোনো বরফ নেই। তাহলে এই পয়েন্টে যেখানে আমাদের কঠিন এবং তরল দুটোই আছে সেটাকে আমি কী বলবো না এর হিমাঙ্ক। আবার অনুরূপভাবে দেখো যে যখন আমি দ্রবণ নিচ্ছি তখন এর তো বাষ্পচাপ দেখো এইটা, এবার যেই আমি দ্রবণ নিয়েছি তখন কিন্তু বাষ্পচাপের মানটা ফল করে গেছে, তাহলে এর টেম্পারেচারটাকে আমি আস্তে ধরো কমাচ্ছি, কমাতে 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 যখন এটা 0.8 যখন প্রেসারে এসছে তখন দেখো কী পাচ্ছি, এর যে টেম্পারেচারের মানটা কিন্তু আমাদের কমে গেছে, তাহলে এই পয়েন্টটাকে আমি কী বলবো, এই পয়েন্টে কিন্তু বলবো ওই দ্রবণের ক্ষেত্রে আমাদের কি না হিমাঙ্ক, অর্থাৎ দেখো এই যে অংশটা, এই অংশটায় আমি কি পাবো, এই অংশটায় কিন্তু পাবো কঠিন অবস্থা, এই অংশটায় কী পাবো বাকি অংশটাতে তরল অবস্থা, এই অংশ এই পার্টিকুলার এই পয়েন্টে কী পাবো কঠিন ও তরলের দেখো দুটো সহ অবস্থান পাচ্ছি, ফলে এটাকে কি বলবো তার হিমাঙ্ক। তাহলে দেখো এখানে হিমাঙ্কের কী হচ্ছে অবনমন হচ্ছে, তাহলে এই যে পরিবর্তনটাকে কী বলবো হিমাঙ্কের অবনমন। তাহলে দেখো এই সংক্রান্ত আমাদের রাউল্টের সূত্র আছে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত, এবং আমাদের এই যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এটা দেখবে প্রপার্টিগুলো আমাদের বা ক্যালকুলেশনগুলো দেখবে অনেকটা কার মতো জানো তো, আমাদের এই যে আমাদের পড়লাম যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ঠিক তার মতো ক্যালকুলেশনগুলো সব। তো দেখো রাউল্টের সূত্র কী এনেছে, রাউল্টস ল, রাউল্টস ল, এর ক্ষেত্রে রাউল্টসের দুটো ল একই রকম ছিল, আমাদের যে আমাদের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঠিক তারই মতো। কীরকম ব্যাপারটা রাউল্টসের ল কীরকম না, দেখো প্রথম সূত্র হচ্ছে যে ডেল্টা TF সমান KF ইন্টু M, বা যদি প্রপোর্শনাল বলো তাহলে প্রথমে প্রপোর্শনাল লিখতে হয়, ডেল্টা TF প্রপোর্শনাল টু M, অর্থাৎ ঠিক দেখো আমাদের আগের মতোই ওইটা ছিল ডেল্টা TB প্রপোর্শনাল টু M, আর এটা হচ্ছে ডেল্টা TF প্রপোর্শনাল টু M। F ফর হচ্ছে ফ্রিজিং, তাহলে কি না কোনো একটা যদি বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি আমি দ্রবীভূত করি তাহলে যে হিমাঙ্কের অবনমনটা ঘটছে তাহলে কার সাথে সমানুপাতিক, ওই যে আমাদের যে দ্রবণটা নিয়েছি তার দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, মোলার কিন্তু নয় মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এবার যদি আমি যে সমান করি তাহলে কী হবে, ডেল্টা TF সমান হচ্ছে KF ইন্টু M, যেখানে KF হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা হিমাঙ্ক অবনমন ধ্রুবক। কেএফটাকে বলছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, হিমাঙ্ক অবনমন ধ্রুবক, এম হচ্ছে মোলাল গাঢ়ত্ব, ডেল্টা TF হচ্ছে আমাদের হিমাঙ্কের অবনমন। তাহলে আরেকবার বলি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যদি বিশুদ্ধ কোনো দ্রাবকের তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব যদি যোগ করি তাহলে তার যে হিমাঙ্কের অবনমন হবে তার কার সাথে সমান, দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমান হবে, এবং সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ডেল্টা TF প্রপোর্শনাল টু M, অর্থাৎ ডেল্টা TF সমান KF ইন্টু M। এবার দেখো দ্বিতীয় সূত্রে আসি, একই রকমভাবে যে আমাদের যেহেতু এটা কলিগেটিভ প্রপার্টি, যদি দুটো আমি যদি আলাদা যদি আমি নিই, ধরো দুটোতেই আমি সলভেন্ট নিলাম কমন কি না জল নিলাম,
এতেও ধরো জল নিলাম, তাহলে এই দুটোর মধ্যে আমি কী করলাম, দুটো আলাদা আলাদা কী করলাম না ইলেকট্রোলাইট আমি মিশালাম, যে আমাদের যে দ্রাব মিশালাম, একটা গ্লুকোজ আর একটা সুক্রোজ, একটা গ্লুকোজ মিশালাম, একটা সুক্রোজ মিলাম। দুটোর ক্ষেত্রেই ধর আমি যে গাঢ়ত্ব নিলাম কত, বা মোল সংখ্যা কত নিলাম, ধর 0.1 মোল বা গ্রাম মোল, যাই বলো 0.1 মোল বা গ্রাম মোল যদি নিই, তাহলে উভয় ক্ষেত্রেই আমাদের হিমাঙ্কের অবনমন কী হবে, একই হবে আমাদের। কারণ আমাদের কলিগেটিভ প্রপার্টিগুলো কি, তার কিন্তু দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করে না, তাদের কণার সংখ্যার উপরে নির্ভর করে, ফলে উভয় ক্ষেত্রে আমাদের কিন্তু হিমাঙ্কের অবনমনটা একই রকম হবে। এরপরে দেখো আমি আসি আণবিক গুরুত্ব নির্ণয়। আণবিক গুরুত্ব নির্ণয় বলতে না আমাদের অজানা যদি কোনো নন ভলাটাইল নন ইলেকট্রোলাইট যদি আমি দ্রাব কঠিন দ্রাব যদি নিই, তার আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করতে পারবো। কোথা থেকে না, রাউলের সূত্র থেকে। ধরো সেক্ষেত্রে আমি কী নিয়েছি, যে দ্রাবটা হচ্ছে W1 গ্রাম, দ্রাবকটা, আচ্ছা দ্রাবটা নিয়েছি W2 গ্রাম, এর আণবিক গুরুত্ব হচ্ছে M1 আর এর M2। এই M2টা আমাকে বার করতে হবে। তো দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের যে দ্রাব যে আছে, তাহলে তার গ্রাম অণু সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে দ্রাবের গ্রাম অণু সংখ্যা সমান কত, W2/M2। বেশ, তাহলে আমি বলতে পারি ওই কী নেব, যদি আমি ফেলি, তাহলে W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে আমাদের দ্রাব কত আছে না, W2/M2। তাহলে 1 গ্রামে কত, W2/W1 ইন্টু M2। তাহলে আমাদের 1000 গ্রাম যদি আমি দ্রাবক নিই, তাহলে আমাদের কত হবে, 1000 ইন্টু W2/W1 ইন্টু M2। আমাদের কন্ডিশনালি কি আমরা জানি, যে আমাদের যদি বিশুদ্ধ দ্রাবক যদি আমাদের হয় 1000 গ্রাম, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকবে যত গ্রাম মোল সংখ্যায়, সেটাই কী হবে, তার মোলাল গাঢ়ত্ব। তাহলে এইটাই হলো আমাদের কী, তার মোলাল গাঢ়ত্ব। এরপরে দেখো আমাদের কী আছে, রাউলের সূত্র অনুসারে ডেল্টা TF সমান KF ইন্টু M। তাহলে এখন যদি আমি পুট করি, ডেল্টা TF সমান তাহলে হবে কি, KF ইন্টু 1000 ইন্টু W2/W1 ইন্টু M2। এরপর দেখো এর মানগুলো সব যদি আমি জানি, এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের M2 সমান KF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইড বাই W1 ইন্টু ডেল্টা TF। তাহলে দেখো এক্ষেত্রে আমি যদি এই আমাদের ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের মানটা আমাদের জানা থাকে, আমাদের যে দ্রাব নিয়েছি তার ওজনটা যদি জানা থাকে, দ্রাবকের ওজন যদি জানা থাকে, এবং যদি হিমাঙ্কের যে অবনমন যেটা আমরা ক্যালকুলেট করলাম সেটার মান যদি আমাদের জানা থাকে, তাহলে দেখো আমরা কী করতে পারি, যে অজানা যে আমাদের যে দ্রাব আছে সেই দ্রাবের আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করতে পারি। এরপর দেখো আসি আমরা কিসে না, এরপর আমরা আসি এর ক্ষেত্রে KF এর আমরা একক নির্ণয় করবো এবং কে ডেফিনেশান দেবো একই রকমভাবে, কার মতো না আমাদের কেবির মতোই। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো যে ডেল্টা TF সমান KF ইন্টু M। এখন M এর মান যদি আমাদের 1 হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, ডেল্টা TF সমান KF। M এর মান 1 বলতে, অর্থাৎ যদি আমি 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী যে দ্রাব আমাদের আছে সেটা যদি দ্রবীভূত করি কত না 1 মোল, 1 মোল যদি দ্রবীভূত করি, তাহলে যে পরিমাণ হিমাঙ্কের অবনমন হবে সেটাই আমাদের কী হয়ে যাবে, সেটাই হবে কি আমাদের KF এর ডেফিনেশান। অর্থাৎ সেটাই যে ভ্যালু হবে সেটাই হবে আমাদের KF, এবং সেক্ষেত্রে সেটাই হবে KF এর মান।
অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি হলো না 1000 গ্রাম দ্রাবকটা আমাদের কত 1 মোল। তাহলে এখানে যদি আমি 1000 গ্রাম দ্রাব যেটা আমি অ্যাড করছি সেই দ্রাবটা আমার যদি 1 মোল হয় তাহলে যে আমি এর হিমাঙ্কের অবনমন হবে সেটাই হবে কি কেএফ। তাহলে কেএফ এর একক কী হবে ইউনিট অফ কেএফ। কেএফ এর তাহলে একক আমাদের কী হবে তাহলে কেএফ সমান ডেল্টা টিএফ বাই এম, অর্থাৎ ডিগ্রি। একই রকমভাবে দেখো কেবির মতোই মোল পার কেজি সমান কত হবে না ডিগ্রি কেজি পার মোল। এটা কিন্তু দেখো আমাদের এর ইউনিট হবে। এরপর আসি আমাদের এর একটি অনেক সময় কোশ্চেন পড়ে যেমন কেবির, যেমন আমরা করলাম যে জলের কেএফ এর মান ধরো আমাদের কত দেওয়া আছে 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স। তাহলে এর অর্থ কী? তাহলে এর অর্থ কী আমরা তাকে বলতে পারবো যে আমি যদি বিশুদ্ধ 1000 গ্রাম কোনো দ্রাবকে, যে দ্রাবটা আমি নিয়েছি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব, সেটা যদি 1 মোল নিই তাহলে আমাদের হিমাঙ্কের অবনমন কত হয়েছে 1.86। অর্থাৎ আমাদের ধরো বিশুদ্ধ যে দ্রাবক তার ক্ষেত্রে ধরো আমাদের কত ছিল না 0 ডিগ্রি, ধরো জলই আমাদের ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন অবনমন হয়ে কত ডিগ্রি উষ্ণতায় কি ওর হিমাঙ্কটা কি হয়েছে না দ্রবণের জন্য -1.86 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে অবনমন কত হয়েছে 0 ডিগ্রি মাইনাস এইটা, অর্থাৎ কত 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো আমাদের যে আমরা অনুরূপভাবে যেমন বলেছিলাম আগের স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে যে আমাদের থার্মোডিনামিক্যালিও আমরা কেএফ এর ভ্যালুটা ডিরাইভ করতে পারি, এবং এক্ষেত্রেও কেএফ এর মান কত আসবে কেএফ সমান হচ্ছে আর টিএফ তার স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ। যেমন ওটা আগের ক্ষেত্রে ছিল এলভি, এটা ছিল টিবি, অনুরূপভাবে এটা হচ্ছে যে টিএফ এবং এটা এলএফ। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে টিএফটা কি বিশুদ্ধ যে দ্রাবক নিয়েছি তার হিমাঙ্ক, এলএফ হচ্ছে যে প্রতি গ্রাম কঠিন যে দ্রাবক আছে তার গলনের যে লিনতাপ, আর আর তো আমাদের ধ্রুবক। তাহলে এই যে ভ্যালুটা এখানে যদি পুট করে তাহলে কিন্তু আমরা কেএফ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো কর থেকে না ফ্রম থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্যালি। হ্যাঁ, তো এরপরে দেখো এইখানে দেখবে একটা কোশ্চেন আছে যে হিমাঙ্ক একটি হিমাঙ্ক রোধক পদার্থের উদাহরণ দাও। অ্যান্টি ফ্রিজ সলিউশন, অ্যান্টি ফ্রিজ সলিউশন। এই যে অ্যান্টি ফ্রিজ সলিউশনগুলো এগুলো দেখবে অনেক সময় এমসিকিউ পড়ে বা 1 নম্বর কোশ্চেন পড়ে। অ্যান্টি ফ্রিজ সলিউশন দেখবে এটা অন্যতম পরিচিত নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল এর সংকেত কি না CH2OH, CH2OH। এই হচ্ছে দেখো আমাদের ইথিলিন গ্লাইকল, অর্থাৎ ডাইঅল একটা। তো এই ইথিলিন গ্লাইকল অ্যান্টিফ্রিজ সলিউশন হিসেবে কাজ করে না দেখবে শীত প্রধান যেগুলো দেশ আছে আমাদের, তাহলে সেই শীত প্রধান দেশে কি হয় দেখবে আমাদের মোটর গাড়ির একটা করে রেডিয়েটার থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেখবে এখানে দেবে আমাদের গাড়িতেও সব দিতে হয়, দেখবে সেখানে জল ঢালতে হয়। জল ঢাললে আমাদের কি হবে সেক্ষেত্রে দেবে ইঞ্জিনটা আমাদের ঠান্ডা থাকে। তাহলে শীত প্রধান দেশে আমি ধরো জল ঢেলেছি রেডিয়েটারে, তাহলে রেডিয়েটারের মধ্যে জল ঢালে সেই যখন গাড়িটা ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাইরে আমাদের আছে তখন কী হবে সেই রেডিয়েটার আমাদের জল কী হবে জমে বরফ হয়ে যাবে, এবং সেই বরফ যে হচ্ছে তখন কী হবে তার আয়তন আমরা জানি বেড়ে যায়, ফলে কী হয়ে যায় রেডিয়েটারকে ফাটিয়ে দেয়, ফলে রেডিয়েটারের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং আমার সেক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দেয়। এবারে ওই জলের মধ্যে যদি আমি ইথিলিন গ্লাইকল মিশিয়ে দিই, তাহলে ইথিলিন গ্লাইকল যে আমি মিশিয়ে দিলাম তখন কী হলো তখন টেম্পারেচার ওর ফ্রিজিং পয়েন্ট কিন্তু তখন আর 0 ডিগ্রি থাকলো না, 0 ডিগ্রিতে কমে ধরা হয়ে গেলো আমাদের -6 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে যখন বাইরের যে আমার গাড়িটা যখন আমাদের আছে বাইরেতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তখন কিন্তু রেডিয়েটারের জল আর জমে বরফ হচ্ছে না। কারণ তখন কি হচ্ছে, তখন তোর হিমাঙ্ক কত হয়ে গেছে, -6 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফলে এই যে কিছু পদার্থ এর মধ্যে যোগ করা হয়, যার ফলে কী হয়, এদের ফ্রিজিং পয়েন্টটাকে অনেক কমিয়ে দেওয়া যায়। এই পদার্থগুলো বলা হয় কি হিমাঙ্ক রোধক পদার্থ বা অ্যান্টি ফ্রিজ সলিউশন। এর অন্যতম একটা উদাহরণ হলো ইথিলিন গ্লাইকল।